আসসালামু আলাইকুম। তখন থার্ড বেঙ্গল চেয়ারম্যান বাড়ি বা বনানী বলে যেটাকে 46 ব্রিগেডের আন্ডারে থার্ড বেঙ্গলে চাকরিরত 82, 83, 84 এই সময়টাতে অধিনায়ক ছিলেন লেফটেন্যান্ট কর্নেল খান। ট্রয়সি ছিলেন তৎকালীন মেজর সাদেক হাসান রুমি, যিনি শেষতক মেজর জেনারেল ব্রিগেডিয়ার হয়ে ইন হন ডিজিএফআর ডাইরেক্টর হিসাবে, এবং এখানে আসার পরে মেজর জেনারেল পদবি লাগান। এবং শেষ পর্যন্ত যেদিন তারেক জিয়াকে তার বাসার থেকে ধরে নিয়ে আসা হয়, সেদিন সারা রাত তিনি তারেক জিয়াকে নিয়ে অফিসে বসেছিলেন, অনেক কেঁদেছিলেন সেদিন। তারেক জিয়াকে সেভ করার জন্য অনেক কান্নাকাটি করেছিলেন, কারণ একেবারে বাচ্চা একটা ছেলে, এবং তিনি জানতেন যে এদের ক্ষোভটা কোথায়, রাগটা কোথায়। মাসুদ চৌধুরী জিওসি সাভার অত্যন্ত ক্ষেপে ছিলেন, এবং তিনি সেনাপ্রধানের উপরেও তার নিজের প্রভাবকে এতটা প্রভাবিত করে রেখেছিলেন। এদের জন্যই কিন্তু ম্যাডাম খালেদা জিয়ার আশকারাতেই এতটা তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন সেনাবাহিনীর ভিতরে, অর্থাৎ পারিবারিকভাবেই আত্মীয় হতেন সেই সুবাদে। এই জন্যই চেয়েছিলেন তারেক জিয়াকে কোনোভাবেই হয়তো এখান থেকে সেভ করে সরিয়ে দেওয়ার, কিন্তু শেষ পর্যন্ত পারেননি। ডিজিএফআর ভোরের দিকে জেনারেল সাদেক হাসান ডিজিএফআর ডাইরেক্টর ওনার রুম থেকে নিয়ে গিয়েছিল, এবং তার উপরে 18 ঘন্টা এক লাগাতার অনবরত নির্যাতন অত্যাচার করে তার কোমরটি, ব্যাকবোন ভেঙে ফেলা হয়েছিল। যাক, আমি যেটা দিয়ে শুরু করেছিলাম, তখন চেয়ারম্যান বাড়ি থাকতাম। ম্যাডামের বাসা ছিলেন মইনুল রোডের ওইখানে। তো ওইখান থেকে আমাদের থার্ড বেঙ্গলের ওই এলাকা, ওই রোডগুলো বা বাসার ডিউটির দায়িত্ব ছিল ডিউটি দেওয়ার। তো ওই সময় ফর্সা চিকনা উঁচু লম্বা ছিলাম, বাসাতে যেতে হতো ডিউটিতে সিভিল কাপড়ে, অনেক সময় বর্দি পরেই ডিউটিতে যেতে হতো। তখন খুব কাছে থেকে ম্যাডাম খালেদা জিয়াকে দেখেছি, তারেক রহমানকে দেখেছি। আমি অনেক ভিডিওতে বলেছি যে তারেক রহমানকে যে চোখে দেখবে সামনাসামনি, নিষ্ঠুর পাষাণ পাথর, যে সে ওই ছেলের চোখের দিকে মুখের দিকে তাকালে ওর গায়ে হাত তোলা তো দূরের কথা, অন্তত মাথায় হাত দিয়ে একটু আশীর্বাদই করবে, দোয়াই করবে। সদ্য বাপ হারানো এতিম বাচ্চা, 81 মে জিয়াউর রহমান মারা যাওয়ার পর, অন্তত তখন বয়স 15, তখন সব কিছুই বোঝে। তার মায়ের কান্না দেখে, তাদের অসহায়ত্বটা বোঝে। কোথায় রাষ্ট্রপতি থেকে হঠাৎ করে কোন অবস্থায় একেবারে কুয়ার নিচের ভিতরে পড়ার মতো অবস্থায়, কিন্তু সেই ছেলেটা যে রাষ্ট্রপতির ছেলে ছিলেন, একজন সেনাপ্রধানের ছেলে ছিলেন, অন্তত কোনো কিছুই না হোক একজন মেজর জেনারেলের ছেলে। বর্তমান জেনারেল সাহেবদের ছেলেরা, জামাই মেয়েরা যেসব মুড নিয়ে চলে, যেসব আধিপত্য নিয়ে চলে, যে ক্ষমতা অ্যাপ্লাই করে তারা, সেই হিসাবে তারেক রহমান ন্যূনতম একেবারে সাধারণ একটি যুবক ছেলে ছাড়া তার ভিতর কোনো অহমিকা, গরিমা, অহংকার বোধ, অর্থের বাহাদুরি, পোশাক, কোনো কিচ্ছুই না, কোনো কিচ্ছু। তার একটি স্কুলের ব্যাগও আমি যখন দেখেছি, সেটা অন্তত 2 বছর ব্যবহার করছে সে ব্যাগটা। জুতাগুলা খুব করুণ অবস্থার ভিতর দিয়ে গেছে। এবং এর আগে একদম বলেছিলাম যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রেখে যাওয়া শার্ট, ম্যাডাম বাসায় বসে ওই শার্টগুলো কখনো যেটা সম্ভব হতো নিজে রিপু করে দিতেন, সেলাই করে পরার মতো করে সেই শার্টগুলো তিনি তারেক রহমানকে পরাতেন। যদি আরাফাত খুব ছোট ছিল এবং আরাফাতের স্বাস্থ্য খুব ক্ষীণ ছিল, কিন্তু
তারেক রহমান একটু কিছুটা বাবার মতো শরীরটা পেয়েছিল অন্তত। আমি ম্যাডাম খালেদা জিয়াকে একেবারে কাছের থেকে দেখেছি, এতটা কাছে, সন্তানের মতো করে। উনি যেটা বাসায় রান্না করতেন, তারেক জিয়াকে খাওয়াতেন, আরাফাতকে খাওয়াতেন, ওই খাবারই হয়তো একটু বাড়তি করে রান্না করতেন, উনি নিজে বাটিতে ফ্রিজে যেটাই হোক নিয়ে গেটে চলে আসতেন, আমাদের কাছে চলে এসে আমাদের দিতেন। যখন হাতের থেকে নিতাম তাহলে আইডিয়া করা যায় কত কাছের থেকে। আমি লক্ষ্য করেছি ওনার যে রগ, হাতের রগ, গলার এইসব এইগুলো রগগুলো নীল রঙের দেখা যেত। মনে মনে করতাম যে মনে হয় বেহেশতের হুর এরকমই হবে। কিন্তু সেটা তো সৌন্দর্যের দিক থেকে, বাহ্যিক সৌন্দর্যের দিক থেকে অত্যন্ত গরিময়সী এক চেহারা, কিন্তু তার ভিতর থেকেও আমার মনে হয় বেহেশতের সেই হুর বলি যাই বলি না কেন, তার থেকেও হয়তো পাপ হবে কিনা আমি জানি না, কিন্তু তার অন্তর এতটা পরিষ্কার, এতটা স্নেহময়ী, মায়াময়ী, মায়ের জায়গাটা তিনি দখল করেছিলেন। বহু নারীর সাথে চাকরির ক্ষেত্রে হোক, বিদেশে অনেক দেশে ঘুরে এসেছি, বাংলাদেশেও চাকরির সুযোগে প্রায় সারা দেশই কোথাও না কোথাও ঘুরে বেরিয়েছি, অনেক মানুষের সাথে মিলেছি। এখন 65+ বয়স, অনেক কিছু দেখেছি, কিন্তু তার মতো মাতৃস্নেহ, মায়া ভরা, মায়াবী একজন মা, একজন রমণীকে আমার চোখে আর পড়েনি। তারপরে বদলি হয়ে চলে গেছি হিল ট্যাক্সে, কিন্তু দুজন মানুষের কথা, মায়ের কথা মনে পড়তো। এক হলো গ্রামে ফেলে যাওয়া নিজের অসহায় মা, অভাবগ্রস্ত মায়ের কথা, আর একটা হলো ঢাকা ক্যান্টনমেন্টের ওই 46 ব্রিগেডের আন্ডারে মইনুল রোডের আর একজন মায়ের কথা, যিনি সম্রাজ্ঞী হয়েও কতটা অসহায় ছিলেন, কতটা নিরুপায় হয়ে পড়েছিলেন সন্তানদেরকে নিয়ে, মানে অনিশ্চিত এক ভবিষ্যতের পথে পা বাড়াতে। দিক বিদিক হয়ে তিনি বিভ্রান্ত হতেন, মাঝে মাঝে উদাসীন হয়ে যেতেন, হয়তো তার সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে, হয়তো কোথায় ছিলেন, কোথায় অবস্থান, এইসব চিন্তা করে। যদিও এরশাদ সাহেব তার বাড়িটি লিখে দিয়েছিলেন, কিন্তু সেটার উপরেও তখনও সমালোচনা হতো, অনেকে অনেক ধরনের কথা বলেন। আমার কানে যেগুলো আসে, যে বনানী যে রোড, চেয়ারম্যান বাড়ির যে রোড, সৈনিক ক্লাব যে সিনেমা হল, ওই সিনেমা হল এবং বাম পাশে হকি গ্রাউন্ড, ডান পাশে থার্ড বেঙ্গলের ট্রেনিং গ্রাউন্ড, ট্রেনিং মাঠ, ওনার বাসা থেকে যে রাস্তাটি বনানীতে গিয়ে উঠেছে, চেয়ারম্যান বাড়ি বনানী, যে জল খাবার হোটেল আছে ওই জায়গায় উঠেছে, ওই রোড দিয়ে গাড়িতে পুরনো একটা গাড়ি ছিল, পুরনো একটা গাড়ি, একটা ড্রাইভার ছিল, যেতেন খুব কম, বেশি না, খুব কম বের হতেন। অনেকে বলে তারেক জিয়া ওইখানে বেরোনোর সময় অনেকে এমপিদের উপর অত্যাচার করেছে, এমপির ওসিকে থাপড় মেরেছে, কিন্তু আমি তো লক্ষ্য করেছি অসম্ভব এত শান্ত, নিরীহ, ভদ্র একটি ছেলে, এই দুর্বলতা, তার এই সুশীলতা, তার এই স্নিগ্ধতা, তার ভিতরে অত্যন্ত বাবার আদর্শের, মায়ের আদর্শের যে জেনেটিক্যালি যে চরিত্রগত দিকগুলো তার ভিতরে ছিল, এটাকেই কিছু লোক দুর্বলতা মনে করত, তাকে অত্যন্ত অবহেলার চোখে দেখত। অনেকে তাকে তুচ্ছতাচ্ছিল্য করতো ওই সময়টাতেই। তো একটি ছেলে, ইয়াং ছেলে, তাকে আপনি ইগনোর করবেন, অবহেলা করবেন, একজন জেনারেল সাহেবের ছেলে, একজন সাবেক রাষ্ট্রপতির ছেলে, ন্যূনতম সমীহত সে পেতে পারে। আপনারা যদি জিয়াউর রহমান মারা যাওয়ার পরে তো যখন এরশাদ ক্ষমতা গ্রহণ করে এবং এরশাদ ভক্তরা এতটাই চামচামিতে ব্যস্ত হয়ে পড়ল, এতটাই তোষামোদ, এবং উনি এরশাদ সাহেব তোষামোদি পছন্দ করতেন। যারা তার সাথে ছিলেন, আমি যতটুকু তার কাছে দেখেছি, উনি খুব চামচামিটা পছন্দ করতেন এরশাদ সাহেব। ওনার যত তেল মারতে পারতো, যে যত তোষামোদি করতে পারতেন, চামচামিটা উনি পছন্দ করতেন। এবং এই চামচাদের একটি বড় জনগোষ্ঠী
তখন 46 ব্রিগেড হয়ে আর্মি হেডকোয়ার্টার দিয়ে একেবারে মধুর মাছির মতো মৌ মৌ করত। অন্তত এই সময়টাই বিভেদটা তো অনেক জায়গায়। জেনারেল জিয়াউর রহমান ছিলেন মুক্তিযুদ্ধ অফিসার, তারপর সেনাপ্রধান হয়ে রাষ্ট্রপতি হয়ে মারা গেছেন। এরশাদ সাহেব ছিলেন নন মুক্তিযোদ্ধা, পাকিস্তানে বন্দী ছিলেন। তিনি সেনাপ্রধান হবার পর এই পাকিস্তানি বন্দী এবং জিআরবি মুজিব বাহিনীর থেকে যেসব অফিসাররা সেনাবাহিনীতে ছিলেন তাদেরকে তিনি আর্মি হেডকোয়ার্টারে একেবারে বগল দাবা করে ফেললেন এবং তাদের নিয়ে মুক্তিযোদ্ধাদের অফিসারদের বিরুদ্ধে ভিতরে ভিতরে অনেক ষড়যন্ত্র চলছিল সেই সময়। এবং জিয়াউর রহমান যে মুক্তিযোদ্ধা ছিলেন এবং জিয়াউর রহমানের ছেলে তারেক জিয়া যে মুক্তিযোদ্ধা অফিসারের সন্তান, এটাই অনেক অফিসারের চক্ষুশূল হয়ে দাঁড়ায়, ঘৃণার পাত্র হয়ে দাঁড়ায়, চোখের শূল হয়ে দাঁড়ায়, তারেক জিয়া শত্রু হয়ে দাঁড়ায় এই বিভেদটুকু থেকেই। এরশাদ সাহেব এই বিভেদটুকুকেই কাজে লাগান এবং তার আশেপাশে থাকা এইসব অফিসারগুলা তখন তারেক জিয়াকে অত্যন্ত অবহেলা এবং তার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র শুরু করেছিলেন। তখন থেকে সেই বাচ্চারা, ছেলেটার সেই অসহায় সমস্ত কিছু হারানো সেই ছেলেটার সাথে তখনই তারা এই ষড়যন্ত্রে লিপ্ত ছিল, যে ষড়যন্ত্রটা শেষ পর্যন্ত তার নামে হাওয়া ভবন করার অপবাদ, তার নামে অফিসারদের অপমান করার অপবাদ, অর্থ পাচারের অপবাদ কি না দেয়নি। কিন্তু তখন কি ততটুকুন খালেদা জিয়ার ছেলে, খালেদা জিয়া প্রধানমন্ত্রী, খালেদা জিয়া কি এতটাই সহজ ছিল তারেক জিয়া অর্থ পাচার বা অবৈধ অর্থের সংগ্রহের সুযোগ পাবেন? অসম্ভব না। আমি দাঁড়িয়ে থেকেছি সেই সময় 5টা টাকার জন্য তারেক জিয়া আধা ঘন্টা তার মায়ের কাছে আবদার ধরেছে, আধা ঘন্টা 5টা টাকার জন্য। তার মা বলছে আজকে টাকা নেই, দেওয়া সম্ভব না। আধা ঘন্টা তারপরে কান্নাকাটি করে তারপর বাসার থেকে স্কুলের ব্যাগ আমি তুলে দিয়েছি, তারপরে বিয়ে হয়ে গেছে। সেই মাস সেই এতিম বাচ্চাকে যে ওই বয়সে এতটুকুন মানসিকভাবে আর্থিক চাপ বোঝাতে চেষ্টা করেছিলেন, প্রধানমন্ত্রী হয়ে তার ছেলেকে এতটাকে উজাড় করে ছেড়ে দেওয়া সম্ভব ছিল? অসম্ভব। তার নামে অনেক গুজব গুঞ্জন রটানো হয়েছে দলের ভিতর থেকেও, আমি তাদেরকে চিনি। আমি সেই সব নামগুলোই এখন পরিপক্ক জ্ঞানী সম্পন্ন রাজনীতি বোঝার যে দায়বদ্ধতা নিয়ে তারেক জিয়া দেশে এসেছেন, আমার অনেক কিছু বলার আছে তার কাছে। আমি যেটা চোখে দেখেছি, যেটা শুনেছি, তাকে অবগত করতে চাই, জানাতে চাই। আশা করি তারেক জিয়া পৌরুষত্ব নিয়ে শুধু একটি জায়গায় আবদ্ধ না থেকে দিগন্তের পথে যেন দৃষ্টি ক্ষেপণ করেন, জ্ঞানের যে পরিসীমা সেটাকে যেন তিনি ভেঙে দেন, তিনি অপরিসীম যেন হয়ে ওঠেন, জানবার চেষ্টা করেন। আশা করি চামচাদের, দালালদের, আধিপত্য বিস্তারকারীদের, সন্ত্রাসবাদীদের, অস্ত্রধারী ক্যাডারভিত্তিক রাজনীতিক যুবকদের কাছ থেকে তিনি দূরত্ব বজিয়ে রাখবেন। তার ভিতরে অন্তত এতটুকুন ভারাত্ম যেন বোঝে, সে যেন চামচামিটা বুঝতে পারে কথা শুনেই, মুখ দেখেই, তোষামদি দেখে যেন কে চামচামি আর কে প্রকৃত পক্ষেই জিয়াউর রহমানের আদর্শের আদর্শিক মিনিমাম জ্ঞান সম্পন্ন। যে নেতাই যাক, যে এমপি যাক, এমপি হওয়ার জন্য যাক, যে কোনো কারণেই গেলে অন্তত তার কনস্টিটিউশনের, জাতীয়তাবাদী দলের যে কনস্টিটিউশন আছে সেটি নিজে যেন স্টাডি করেন এবং তার সম্বন্ধে ওই সামনে বসে থাকা ব্যক্তির কাছ থেকে যেন 2-4টি প্রশ্নের উত্তর খুঁজতে চেষ্টা করেন। কে কতটুকু দল নিয়ে স্টাডি করে, কে কতটুকুন দলের আদর্শের প্রতি অনুগত্য তো বহন করতে হলে জানতে হবে, সে অনুগত্যটা কিসের উপর বহন করে, সেই কনস্টিটিউশন, সেই সংবিধান, দলীয় সংবিধান, রাষ্ট্রের সংবিধান, রাষ্ট্রীয় দূরদর্শিতা পরিচালনার ক্ষেত্রে কতটুকুন পরিপক্ক, নাকি শুধু ব্যবসায়িক মাইন্ড নিয়েই তার কাছে যাচ্ছে এমপি সনদ নিতে, মন্ত্রী সনদ আনতে, বড় দায়িত্ব নিতে, কতটুকুন জ্ঞান গরিমায় গৌরবান্বিত হয়ে তার কাছে ধর্ণা ধরে,
এটুকু বুঝবার ক্ষমতা যেন তিনি অর্জন করেন, এবং এইটুকু এখন থেকেই শুরু করতে হবে, খুব দ্রুত সময়ের ভিতর থেকেই তার অনেক অবস্থার পরিবর্তন করতে হবে এবং সেটা জানান দিতে হবে তার নেতাদেরকে। যদিও সদ্য সেই জননী মাতার প্রয়াণ ঘটেছে, তার ধাক্কা সামলাতে অনেক সময় লাগবে, তার পাশে এখন কেউ নেই। তবে এই কেউ নেই কথাটাও ভুল। ডাক্তার জোবাইদা তার সহধর্মিণী হলেও তার মা যেমন তার বাবাকে শক্তিশালী করে রেখেছিলেন মানবিক শক্তি দিয়ে, তেমনি তার অত্যন্ত দক্ষ জ্ঞানসম্পন্ন একটি মেয়ে তার পাশে আছে। এতটা দক্ষতা, জ্ঞানী, গুণান্বিত ম্যাডাম খালেদা জিয়ার পত্নী জাইমা রহমান যে বাবার পাশে থাকবে, আমি আশা করি ওই বাবা রাষ্ট্র পরিচালনায় দক্ষতার প্রমাণ দিবেন। যে দোষে দোষী বিএনপি, সেই দোষের থেকে উত্তরণের জন্য পরিবারতান্ত্রিক রাজনীতির বাইরে এসে তিনি আরেকটি পরিক্রমা গঠন করবেন, যেন পরিবারতান্ত্রিকের অপবাদ অন্তত তার ঘাড় থেকে মুছে যায়, দূর হয়ে যায়। সময় আরও আসবে, আরও কথা হবে। আসসালামু আলাইকুম।